প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে আমি অঙ্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের কাছে। তো আজকের আলোচ্য বিষয় সূচি হচ্ছে গোলক। এটা দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ, অধ্যায় 12। এবং এখানে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 179 পেজে এই বিষয়টি পাবে। ঠিক আছে, খুব গুরুত্ব সহকারে এটা জানবে। এখান থেকে মাধ্যমিকে অঙ্ক আসে এবং আসবেই, শুধু বড় অঙ্ক নয়, ছোট অঙ্ক এখান থেকে কিন্তু তোমরা পাবে। তো প্রথমেই তোমাদের আমি গোলকের সিলেবাস সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই, কী কী আছে, কী কী জানতে হবে এই গোলকে। তোমরা মনে রাখবে, দেখো আমি লিখে রেখেছি, এটা তোমাদের 12 নম্বর অধ্যায়, পেজ নম্বর হচ্ছে 179। তো এখানে যেটা জানবে, বাস্তবে দেখা গোলক আকার এবং অর্ধগোলক আকার বস্তুর ধারণা। তোমাদের যে ধারণাটা পেতে হবে সেটি হচ্ছে, তোমরা দেখেছো বাস্তবে এমন গোলক আকার বস্তু এবং অর্ধগোলক আকার বস্তু, তার ধারণা তোমাদের পেতে হবে। দ্বিতীয়ত জানতে হবে গোলক ও অর্ধগোলকের তলের ধারণা। তাহলে 2 নম্বর তোমরা কি জানবে? গোলকের এবং অর্ধগোলকের তলের ধারণা। আর জানবে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ধারণা। তৃতীয়ত জানবে অর্ধগোলকের বক্রতল ও সমতলের ক্ষেত্রফলের ধারণা। চতুর্থত জানবে গোলক এবং অর্ধগোলকের আয়তনের ধারণা। আর শেষ যেটি জানতে হবে, এখানে অনুশীলনীতে যে অঙ্কগুলি আছে, অর্থাৎ বিভিন্ন বাস্তব সমস্যা, তার সমাধান তুমি কি করে করবে তার ধারণা তোমাদেরকে এই পুরো চ্যাপ্টারের মধ্যে জানতে হবে, অর্থাৎ গোলক চ্যাপ্টারের মধ্যে জানতে হবে। তাহলে প্রথমেই আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সেটি হচ্ছে বাস্তবে দেখা গোলক আকার ও অর্ধগোলক আকার বস্তুর সমস্যা। তোমরা একটু সবাই ভালো করে খেয়াল করো। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটি বল আছে। এই বলটা ক্রিকেটের বল হতে পারে, পিং পং খেলা বল হতে পারে, ফুটবল হতে পারে। তাহলে যে কোনো বল সেগুলোই গোলক। তুমি অন্যভাবে একটু ব্যাপারটা বিশ্লেষণ করতে পারো, ধরতে পারো, শুধু যে বল হলেই গোলক হবে তা নয়। তুমি অনেক ফল খাও, যেমন ধরো তুমি পেয়ারা খাও, যদিও পেয়ারা একটু এদিক ওদিক হয়, তুমি ধরে নাও একদম গোলাকার, তাহলে সেটি একটি গোলক। বাড়িতে রান্না করার সময় মা কি করে? পেঁয়াজ ব্যবহার করে। একটা মোটা পেঁয়াজ নাও, পেঁয়াজের শেষ অংশটা কেটে ফেলে, দেখো গোলক হয়ে যাবে। তাহলে এটি পেঁয়াজ হচ্ছে গোলক। ফলের মধ্যে আমরা একটা ফল খুব সুন্দর ব্যবহার করি, সেটার নাম কি? তরমুজ। ভেতরটা খুব সুন্দর লাল হয়। তাহলে ভেবে দেখো তো তরমুজটা কেমন হয়? গোলাকার। তাহলে সেটি হচ্ছে একটি গোলক। ঠিক আছে, তাহলে এই গোলকের ধারণা তুমি পেলে, অনেক গোলাকার বস্তু তুমি দেখতে পেলে, কি তাই তো? তাহলে এই যে গোলাকার বস্তু তুমি দেখতে পাচ্ছ, তাহলে গোলকের ধারণা পেয়ে গেলে। এবার তুমি আরো একটি জিনিস দেখো, তাহলে তুমি আরেকটি বস্তু দেখো, আমার হাতে একটা বাটি আছে, বাটিটা দেখা যাচ্ছে। তাহলে এই বাটিটা কি? এই বাটিটা একটা গোলককে কেটে দিলে যা হয় তার একটা পার্ট। তাহলে একটা গোলক, তাহলে গোলকের একটা অংশ, এটি হচ্ছে অর্ধগোলক। এটি কি হচ্ছে? অর্ধগোলক। আচ্ছা দেখো, এইরকমের আমার হাতে আরো একটি অর্ধগোলক চলে এলো। তাহলে দুটো অর্ধগোলককে জুড়ে দিলে আমি কি পেয়ে গেলাম? তাহলে আমি একটি গোলক পেয়ে গেলাম। অর্থাৎ তোমরা নিশ্চয় ধারণা পেলে যে একটা অর্ধগোলক হচ্ছে সেই বস্তুটি যখন আমরা একটি গোলককে একেবারে সমান দুটো অংশে ভাগ করে দিই, তাহলে তখন তাকে আমরা কি বলবো? অর্ধগোলক। মা যখন বাড়িতে পেঁয়াজ কাটেন, দেখবে প্রথমে কি করে? পেঁয়াজটাকে ছাড়িয়ে দেয়, একদম সোজা বরাবর দু ফাঁক করে দেয়। তাহলে একটা ফাঁক হচ্ছে অর্ধগোলক। একটা বড় তরমুজ তুমি বাড়িতে কাটবে, কিভাবে কাটবে? হেসো ধরবে, একদম সোজা বরাবর কেটে প্রথমে দুটো টুকরো করে দেবে। তাহলে একটি অংশ হলো অর্ধগোলক। ঠিক আছে, অর্ধগোলকের আরো অনেক ধারণা আছে। আগের যুগের মায়েরা গ্রামগঞ্জে ধান সেদ্ধ করতো। ধান সেদ্ধ করার পরে গ্রামের ভাষায় যেটাকে নাদ বা পাতনা বলে, সেটাতে ভিজিয়ে রাখতো। তাহলে সেটি হচ্ছে একটি অর্ধগোলক। ঠিক আছে, তো
তুমি মন্দির মসজিদ ইত্যাদিতে যাও, দেখবে বড় বড় গম্বুজ আছে, ওই গম্বুজের ওই জায়গাটা দেখবে উল্টানো পাতনার মতো যে অংশ আছে সেগুলি হচ্ছে একটা অর্ধগোলক। তাহলে এই হচ্ছে তোমার বাস্তবে দেখা গোলক আকার এবং অর্ধগোলক আকার বস্তুর অনেক ধারণা কিন্তু তুমি পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে ফুটবল, ক্রিকেট বল, পিং পং বল, যে কোনো ধরনের বল, এমনকি সাইকেলের ভেতরে যে বল ব্যবহার করা হয় সেটিও হচ্ছে একটি গোলক। এছাড়া কাটা একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ, সেটি হচ্ছে গোলক। আপেল হচ্ছে গোলক, পেয়ারা হচ্ছে গোলক, গোল আম হতে পারে, সেটি হচ্ছে একটি গোলক। আর অজস্র গোলকের ধারণা আমরা দিতে পারি। এবার যখন আমরা একটি গোলককে দুটি সমান অংশে ভাগ করে দেবো, দুটোর দিকে চলে আসবে, তখন তারা হবে অর্ধগোলক। তুমি একটি তরমুজকে কেটে দুটো টুকরো করে দিলে, সেটি হলো অর্ধগোলক। ঠিক আছে, একটি পেঁয়াজকে মা দুটোকে সমান টুকরে ভাগ করে দিলেন, সেটি হলো অর্ধগোলক। মা ধান সেদ্ধ করার পরে যে জায়গায় বা পাত্রে সেটিকে ভিজিয়ে রাখে, সেটা হচ্ছে পাতনা, সেই পাতনাটি হচ্ছে অর্ধগোলক। গম্বুজ মন্দির মসজিদে ব্যবহার করা হয় চূড়া তৈরিতে, সেটি হচ্ছে অর্ধগোলক। সুতরাং বাস্তবে আমরা অজস্র অজস্র অর্ধগোলকের উদাহরণ আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম বাস্তবে দেখা গোলক আকার ও অর্ধগোলক আকার বস্তু ধারণা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো গোলকের ও অর্ধগোলকের তলের ধারণা। তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এটি হচ্ছে একটি গোলক। তাহলে তুমি এই গোলকটি কি দেখছো? এই গোলকটি যখন দেখছো তুমি, তাহলে তল কটি? তার এই একটি তল, এটা বক্রতল, এটাকে পার্শ্বতলও বলে। তাহলে গোলকের তল, তাহলে আমরা গোলকের তলের ধারণাতে গোলকের তল সংখ্যা, গোলকের তল সংখ্যা কটি পেলাম? একটি। তাহলে গোলকের তল আমরা কটি পাচ্ছি? একটি। এবং এই তলটির বৈশিষ্ট্য কি? এটি হচ্ছে বক্রতল। এটি হচ্ছে কেমন? বক্রতল। ঠিক আছে, তাহলে গোলকের তল কটি? একটি, এবং সেই তলটি হচ্ছে বক্রতল। এটি ছিল আমার গোলক। এই গোলকটিকে আমি দুটো অংশে ভাগ করে দিলাম। তাহলে দেখো, একটু ভালো করে দেখো, তাহলে এই হচ্ছে একটা তল, এটা গোলকের অর্ধেক তল, এবং এটি হচ্ছে বক্রতল। কিন্তু তুমি যদি মনে করো যে আজকে জন্মদিনে পায়েস খাবে, তাহলে এখানে পায়েস ভর্তি করে দিলে তাহলে তলটা ভর্তি হয়ে যাবে। তাহলে এই তলটা ভর্তি, তাহলে এই তলটা যদি ভর্তি থাকে তাহলে এখানে একটা বৃত্তাকার তল পেলে, আর এটা হচ্ছে বক্রাকার পার্শ্বতল পেলে। কিসের? অর্ধগোলকের। তাহলে দ্বিতীয়ত তুমি পেয়ে গেলে যেটা হচ্ছে অর্ধগোলকের তল। অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে দুটি। অর্ধগোলকের তল সংখ্যা কটি? দুটি। কি কি তল? একটি হচ্ছে বৃত্তাকার সমতল, আর আরেকটি হলো বক্রাকার পার্শ্বতল। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয়টিতেও চলে এলাম। কি? গোলকের ও অর্ধগোলকের তলের ধারণা। যেটা আমরা পেলাম, অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে দুটি, একটা হলো বৃত্তাকার সমতল। আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম তোমাদের। এটা যদি ভরাট থাকে তাহলে এটা হচ্ছে অর্ধগোলকের বৃত্তাকার সমতল, আর এটা হচ্ছে অর্ধগোলকের পার্শ্বতল। ক্লিয়ার? আর গোলকের একটি তল, এই যে বল, এই বলের একটি তল, এবং এটি হচ্ছে বক্রাকার তল। তাহলে দ্বিতীয় ধারণা আমাদের কমপ্লিট। 3 নম্বরে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ধারণা। তাহলে আমরা এই মুহূর্তে যেটা জানবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ধারণা। আমরা যখন বলি যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, দেখো সূত্র প্রথম যে সূত্রটি শিখবে সেটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। 4πr² বর্গ একক। এখন তাহলে আমরা কি লিখলাম? যে গোলকের সমগ্র তলের বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে এটা আমরা কিভাবে পাবো?
এটি জানার জন্য তোমাদেরকে যেটা জানতে হবে, প্রথমত আমি একে একে ধাপে ধাপে আলোচনা করছি। জেনে নাও যে গোলকটা কি। একটি গোলকের সংজ্ঞা হচ্ছে যে অর্ধগোলাকার চাকতি আকৃতির ব্যাসকে অক্ষর বরাবর চারিদিকে ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু তৈরি হয় তাকে কি বলা হচ্ছে গোলক। তোমরা দেখো এই হচ্ছে একটা বৃত্তাকার বস্তু, একটা বৃত্ত। তো এই বৃত্তকে যদি আমরা কি করি, এর যদি কেন্দ্র বরাবর আমরা একটা ব্যাস এঁকে দিই, আঁকা হলো, তাহলে ব্যাস কি হচ্ছে, একে দুটো টুকরে ভাগ করছে। তো তুমি একটা টুকরোকে সরিয়ে দাও, ঠিক আছে? তাহলে একটা টুকরোকে সরিয়ে দিলে, এবার এইটি হচ্ছে তার অক্ষ। তাহলে দেখো অর্ধবৃত্ত এঁকেছি, তার অক্ষ হচ্ছে এটি। এই অক্ষকে ধরে যদি আমরা একদম পুরো এক পাক ঘুরিয়ে দিই, কি করব, পুরো এক পাক ঘুরিয়ে দেবো, তাহলে যে ঘনবস্তুটি তৈরি হবে তার নাম হচ্ছে গোলক। তাহলে আমরা যে ঘনবস্তুটি পেলাম তার নাম হচ্ছে গোলক। তাহলে এই হচ্ছে আমাদের গোলক, ঠিক আছে? তাহলে আমরা গোলক পেয়ে গেলাম। কতগুলো তথ্য মনে রাখবে, যে গোলকের ব্যাস এবং উচ্চতা সমান। গোলকের ব্যাস সমান হচ্ছে উচ্চতা, অর্থাৎ h হচ্ছে 2r বা d। এই তথ্যটা কিন্তু মনে রাখবে। এক নম্বর, আমরা যখন গোলক আঁকি, ধরো এটা গোলকের একেবারে কেন্দ্র, এই কেন্দ্র বরাবর ব্যাস এঁকে দিলাম। তাহলে এইভাবে আমরা একটি গোলকের চিত্র অঙ্কন করি। তাহলে এইটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এগুলোকে সব ব্যাসার্ধ বলি। তাহলে উচ্চতাটা পেয়ে গেলাম, ব্যাসার্ধ প্লাস ব্যাসার্ধ সমান পেয়ে গেলাম। তাহলে এটা হলো গোলক। এখন তোমরা একটু ভালো করে দেখবে, আমার হাতে একটা দড়ি আছে। কি দেখতে পাচ্ছ আমার হাতে? আমার হাতে একটা দড়ি আছে, ঠিক তো? তাহলে আমার হাতে একটা দড়ি আছে, আর এইখানে যে গোলক আকার একটা ঘনবস্তু, সেই ঘনবস্তুতে একটা আমরা পেরেক জাতীয় কিছু পুঁতে দিয়েছি। আচ্ছা, এটা উপরের দিকে প্রথম, উপরের দিকে লাগাও, আরো বেশি ভালো লাগবে। তোমরা লাট্টু খেলার সময় এরকম করো। তাহলে তুমি এই জায়গাটাতে এটাকে বসিয়ে দাও। তাহলে এইভাবে বসাতে 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 পাঁচা, তাহলে ঘোরাতে 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 ঘোরালে, আবার ঘোরালে, আবার ঘোরালে, আবার ঘোরালে, আবার ঘোরালে, আবার ঘোরালে, আবার ঘোরালে, তাহলে কি হচ্ছে? তাহলে তুমি এমন ভাবে এই সুতোটাকে একেবারে এখান থেকে শুরু করে আস্তে 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 জড়ালে, যাতে পুরো গোলকটিতে তোমার এই সুতোটি জড়ে গেল, কিন্তু কোনো জায়গা ফাঁক থাকবে না, এবং সুতো একটির উপরে এক পাকেও একবার চেপে যাবে না। তাহলে এখান থেকে শুরু করে যেরকম আমরা লাট্টুতে সুতো জড়াই, জড়াতে 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 পুরো গোলকটাকে জড়িয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা শুরু করেছিলাম এখানে জড়াতে, আমরা ধরেই নিচ্ছি যে আমার এই পুরো সুতোটা জড়তে লেগেছিল। তার মানে কি, আমি কোথায় জড়েছিলাম? তাহলে আমি যদি এটাকে আমার বল ধরে নিই, তাহলে পুরো বলের বক্রতলে জড়িয়েছিলাম, জড়িয়েছিলাম। তাহলে এই সুতোর দৈর্ঘ্য, এই সুতোর দৈর্ঘ্য মেপে দেখলাম আমরা, যেটা মান পেলাম এটা এল একক পেলাম। কি একক পেলাম? এল একক, ঠিক আছে? এল একক পেলাম। এবার এই সুতোটাকে, এল কে আমরা ক ভাগে ভাগ করলাম? 4 ভাগে। তাহলে এল দৈর্ঘ্যের এই যে সুতো দেখতে পাচ্ছ তোমরা, এল মাপের এই যে সুতো, এটি প্রথমে 2 ভাগ করলাম, তারপরে আবার সমান করে নিয়ে, তাহলে একটি ভাগ হলো 4 ভাগ, ঠিক আছে? তাহলে 4টি টুকরে একটা নিলাম। কি নিলাম? একটা টুকরো নিলাম। একটা টুকরো নেওয়ার পরে আমরা, ধরো এটা একটা টুকরো, এবার কি করছি, এই টুকরোটাকে আমরা ওই সুতোটাকে জড়াতে শুরু করছি। ভালো করে খেয়াল করবে, জড়াতে শুরু করবে একদম সলিড ভাবে। হয়তো আমার এখানে একটু ভেতরে ফাঁপা থেকে যাচ্ছে, তোমাদের যাতে না থাকে সেটি করবে। তাহলে
একটু ভালো করে খেয়াল করো, দেখতে পাবে তোমরা বিষয়টি একদম হাতে কলমে দেখানো যায়। তাহলে সুতোটিকে আমরা এইভাবে পাকিয়ে নিলাম, পাকিয়ে পাকিয়ে পাকিয়ে। এটা কোনটা? এটা হচ্ছে ওই যে গোটাটা করেছিলাম তার 1/4 দেখো এটা ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা থাকা উচিত নয়, এটা আমার তৈরি ত্রুটির জন্য হয়েছে। তাহলে এবার তোমরা বলো তো, তোমাদের চোখের সামনে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি বৃত্ত দেখতে পাচ্ছ। বৃত্ত দেখতে পাচ্ছ না? তাহলে এই একটি বৃত্ত দেখতে পাচ্ছ, একটা টুকরোতে তৈরি হলো একটি বৃত্তাকার অংশ। তাহলে এই বৃত্ত কিছু জায়গা জুড়ে থাকলো, কি ঠিক তো? তাহলে এই বৃত্ত কিছু জায়গা জুড়ে থাকলো, থাকলো না? তাহলে এই যে বৃত্ত পেলাম একটি টুকরো থেকে তৈরি, তাহলে এই বৃত্তটার এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা কি হবে? ব্যাস। আর এটি ব্যাস মানে ডি, তাহলে এটা কি হবে? আর আর আর। এইরকম বৃত্ত কটি আছে? 4টি। তাহলে এক একটি প্রতিটি উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধকে তুমি আর একক ধরো। তাহলে বলো ক্ষেত্রফল কত পাবে? তাহলে অতএব ক্ষেত্রফল তুমি পেয়ে গেলে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে এই রকমের বৃত্তগুলি তুমি কটি পাবে? তাহলে এই রকমের বৃত্তগুলি তুমি পাবে 4টি। তাহলে একটির ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কয়ার হয়, তাহলে 4টি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার। কত পেলে? 4 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে তুমি দেখো, তুমি নিজেই একদম প্র্যাকটিক্যালি শিখে গেলে। তুমি প্রথমে এই বৃত্তে দড়ি জড়িয়েছিলে, তাহলে দড়িটিকে লম্বা করে দিলে। বৃত্তের কোথায় দড়ি জড়িয়েছিলে? বক্রতলে। তাহলে ওই দড়ির যা আয়তন সেটা বক্রতলের ক্ষেত্রফল ছিল। দড়িটিকে সমান 4টি টুকরোতে ভাগ করেছো, এক একটা টুকরোকে তুমি গোলাকার বৃত্ততে পরিণত করেছো। তাহলে এক একটি টুকরোর ক্ষেত্রফল পেয়েছো কত? পাই আর স্কয়ার। আর ওই দড়ি থেকে তোমার 4টি টুকরো হয়েছে, তাহলে 4টি টুকরোর ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। এইখান থেকে তুমি পেয়ে গেলে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কয়ার। তাহলে আমরা খুব সঙ্গত কারণে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ধারণা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে গোলকের বক্রতলের ধারণা আমাদের কাছে পরিষ্কার। 1 নম্বর সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র, প্রতি পদে পদে এই সূত্রটি আমাদের লাগবে। তাহলে এবার আমরা 2 নম্বর সূত্র চলে আসব। 2 নম্বর সূত্র কি? দেখো, আমরা 4র্থ নম্বরের টপিকস আলোচনা করব অর্ধগোলকের বক্রতল ও সমগ্রতলের ক্ষেত্রফলের ধারণা। তোমরা পেয়েছো যে তাহলে এই যে পার্শ্বতল আমরা দেখতে পাচ্ছ, আমাদের হাতে যে অর্ধগোলকটা আছে, গোটাটার ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কয়ার হয়, তাহলে অর্ধগোলকের কত হবে? অর্ধগোলকের ক্ষেত্রফল তাহলে কি দাঁড়াবে? এর 2 অর্থাৎ 2 পাই আর স্কয়ার। অর্ধগোলকের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার। এবং এই যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো অর্ধগোলকের, এটা কিসের ক্ষেত্রফল? অর্ধগোলকের। এটা হচ্ছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। আর কি পাচ্ছ? অর্ধগোলকের বক্রতল। তাহলে আমরা যদি একটা ছবি আঁকি তাহলে কি পাবো? ওই আমাদের হাতে দেখতে পাচ্ছিলে বাটি, সেই বাটির এই, তাহলে এটি হলো অর্ধগোলকের বক্রতল, এই তলটা। তাহলে এটিকে আমরা বক্রতল বলছি। তাহলে বক্রতল, এই বক্রতলের ব্যাসার্ধ 8, তার সাহায্যে তাহলে বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত পেলাম? 2 পাই আর স্কয়ার। আচ্ছা, এই যে তলটা আছে এটা তো সমতল, তাহলে অর্ধগোলকের সমতল, এটা যদি ব্যাসার্ধ আর হয় বৃত্তাকার তল, তার বৃত্তাকার সমতলের হচ্ছে পাই আর স্কয়ার। সুতরাং আমরা আরো একটি সূত্র পেয়ে যাব যে অর্ধগোলকের
অর্ধগোলকের অর্ধগোলকের বৃত্তাকার বৃত্তাকার সমতলের সমতলের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে এখান থেকে আমাদের চতুর্থ যে বিষয় অর্থাৎ অর্ধগোলকের বক্রতল এবং সমতলের ক্ষেত্রফলের ধারণা ক্লিয়ার। এটি হচ্ছে একটা অর্ধগোলক, অর্ধগোলকের বক্রতল, এটা সমগ্রতলের বক্রতল, সমগ্রতলের ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কয়ার হয় তাহলে অর্ধেকটার ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার। এটা হচ্ছে গোলক, গোলাকার সমতল, এর ব্যাসার্ধ আমরা আগে থেকে জেনে গেছি 8, তাহলে তার সাহায্যে এটা হলো পাই আর স্কয়ার, কি দাঁড়ালো পাই আর স্কয়ার। তাহলে নেক্সট আমরা চলে আসব যে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা এবার চলে আসব অর্ধগোলকের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটি একটি অর্ধগোলক, এই মুহূর্তে এটি ফাঁপা বাটি, তাহলে এই তলটা খোলা আছে, এই তলটা আছে ভরাট, তাহলে এটা হলো 2 পাই আর স্কয়ার। যদি আমরা এখানে চাল দিয়ে ভরাট করে দিই বা কোনো কিছু দিয়ে দিই তাহলে তলটা হয়ে যাবে। তাহলে এই তলটা একটা, এই তলের ক্ষেত্রফল পাচ্ছি তখন সেটা পাচ্ছি পাই আর স্কয়ার। তাহলে এখানে পেলাম 2 পাই আর স্কয়ার আর এই মুহূর্তে এখানে পাচ্ছি পাই আর স্কয়ার। অর্থাৎ যখন এটি অর্ধগোলক হবে তার সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পাবো, তখন আমরা পেয়ে যাব 2 পাই আর স্কয়ার প্লাস পেয়ে যাব আর পাই আর স্কয়ার এত বর্গ একক। সুতরাং অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেলাম 3 পাই আর স্কয়ার বর্গ একক। ক্লিয়ার। তাহলে দেখো অর্ধগোলকের বক্রতল এবং অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের ধারণা পেলাম, আর তা থেকে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ধারণা আমরা পেয়ে গেলাম। এবার আমরা যেটা আসবো নেক্সট, এটাও খুব গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে 5 নম্বরে। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি বল আছে, এই বলটি কাঠ দিয়ে তৈরি। তাহলে বলটি তৈরি করতে কিছু কাঠ লেগেছে, কত কাঠ লেগেছে, তাহলে তার ধারণা পেতে হবে। সেটা কি বলবো, এদের ঘনফল বা আয়তন। তাহলে গোলকের অথবা অর্ধগোলকের আয়তন নির্ণয়ের ধারণা আমাদের জানতে হবে। তাহলে দেখো আমরা তো গোলকের ব্যাসার্ধকে ইতিমধ্যেই শুধুমাত্র গোলকের ব্যাসার্ধ জানলে সমস্ত জানা যায়। তাহলে গোলকের ব্যাসার্ধ আর একক হলে তাহলে কি করব, এবার আমরা আসব গোলকের আয়তন বা ঘনফল। গোলকের আয়তন বা ঘনফল সূত্রটা হবে 4 পাই আর স্কয়ার আর কিউব, 4 পাই আর কিউব, তখন এটা হয়ে যাবে ঘন একক। তাহলে আমরা এই বলটিতে কতটা কাঠ আছে তার সূত্র বা কিসের সাহায্যে করব, কিভাবে করব, গোলকের আয়তন বা ঘনফল 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এবার যদি এটাকে আমরা কেটে দিই তাহলে একটি অর্ধগোলক পাবো। মনে করে এই অর্ধগোলক, এটি একদম ভরাট করা আছে, এখানে কতটা চাল আছে, এই অর্ধগোলকের আয়তন নির্ণয়ের সাহায্যে হবে। তাহলে আমরা অর্ধগোলকের আয়তনে চলে আসব। তাহলে অর্ধগোলকের আয়তন আমরা বা ঘনফল কি পাবো, তাহলে আমরা একে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে আমরা এই মুহূর্তে কি কি জেনে গেলাম, আমরা এই মুহূর্তে জেনে গেলাম দেখো যে বাস্তবে দেখা গোলক আকার ও অর্ধগোলক আকার বস্তু ধারণা আগে ক্লিয়ার করে দিয়েছি। গোলকের অর্ধগোলকের তলের ধারণা সমস্ত লিখে দিয়েছি। একটি গোলক তার তল হচ্ছে একটি, কিন্তু যদি একটি অর্ধগোলক হয় তাহলে তার তল সংখ্যা হবে দুটি, একটি বক্রাকার পার্শ্বতল আর একটি হবে বৃত্তাকার সমতল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার কিভাবে হয়, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। এটা কিভাবে হয় আমরা একদম ছবি এঁকে টিএলএম ব্যবহার করে তোমাদের দেখিয়ে দিলাম। চতুর্থত হচ্ছে অর্ধগোলকের বক্রতল এবং সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে তৈরি করা হয়, সমস্ত কিছু সূত্র আকারে লিখে দিলাম। গোলক এবং অর্ধগোলকের আয়তন অর্থাৎ এখানে কতটা ঘনবস্তু আছে এই ধারণা আমরা যার থেকে পাই, সেটা কিভাবে হয় সেটা আলোচনা হয়ে গেল।
পঞ্চমত আমাদের যেটা বাকি আছে সেটি হচ্ছে বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান। তা এটা আমাদের হয়ে গেছে। তার আগে আমি তোমাদের কাছে আরো একবার বলে নিই, একটু ভালো করে খেয়াল করো। এই সূত্রগুলি তোমাদের অত্যন্ত ভালো করে জানতে হবে। তাহলে প্রথমত তুমি একটি গোলক নিলে, গোলকের ব্যাসার্ধকে কি ধরবে? আর ধরবে। তাহলে গোলকের ব্যাসার্ধকে কি ধরবে? গোলকের ব্যাসার্ধকে সবসময় আর দ্বারা প্রকাশ করবে। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি তুমি আর ধরো, গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকের সমবক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই r স্কয়ার বর্গ একক। গোলকের বক্রতলের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে 2 পাই r স্কয়ার বর্গ একক। অর্ধগোলকের বৃত্তাকার সমতল অর্থাৎ এই তলটির ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার বর্গ একক। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই r স্কয়ার প্লাস r পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 3 পাই r স্কয়ার বর্গ একক। এবং গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। অর্ধগোলকের আয়তন বা ঘনফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই r কিউব। এই সূত্রগুলি জানা থাকলে আমরা এইখানকার যাবতীয় অঙ্ক করতে পারবো। এই মুহূর্তে আমি তোমাদের কতগুলি গুরুত্বপূর্ণ বাস্তব সমস্যা সমাধান করে দেখিয়ে দিচ্ছি। বাকি তোমরা চেষ্টা করবে, না করলে আমাকে আমার ইনবক্সে আলোচনা প্রশ্ন দিয়ে দেবে, আমি চেষ্টা করব তোমাদের আবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ঠিক আছে? তাহলে আমরা গোলকের যে বাস্তব সমস্যা, সেই বাস্তব সমস্যা দু একটি নিয়ে তাদের অঙ্ক করার চেষ্টা করি। ঠিক আছে? প্রথমে যে অঙ্ক দুটি আছে এটা অত্যন্ত সহজ। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, কত দেওয়া আছে? 10.5 সেমি। তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? এটা হিসাব করি, বুঝতেই পারছো। এটা আমি করব না, এটা তোমাদেরই করে নিতে হবে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ r এর মান দেওয়া আছে কত? r এর মান দেওয়া আছে এখানে r ইজ ইকুয়াল টু, এটা একেরটা, r ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 10.5 সেমি। ঠিক আছে? তাহলে পরে সমগ্র তলের ক্ষেত্রফল একেবারেই সহজ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল অঙ্ক করার সময় অবশ্যই লিখবে 4 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে 4 ইনটু পাই এর মান বসিয়ে দিবে 22 এর 7, আর r এর জায়গায় বসাবে 10.5 তার হোল স্কয়ার বর্গ একক। সমাধান করার কাজটি তোমাদের, এটি হবে অ্যানসার। ঠিক আছে? এক নম্বর এটা হয়ে গেল। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি হিসাব 17.50 টাকা হিসাবে খরচ পড়েছে 431 টাকা 20 পয়সা। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? আমি অঙ্কটা পুরো করে দিচ্ছি না, অঙ্কটা আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি, তোমরা করে নেবে 2 এর অঙ্কটা। তাহলে একটি কি তৈরি হয়েছে? চামড়া দিয়ে বল তৈরি হয়েছে। তাহলে চামড়া দিয়ে একটি বল তৈরি হয়েছে, এই ধরে নিলাম চামড়া দিয়ে তৈরি হওয়া বলটি। এই বলটির 1 বর্গ মিটার চামড়ার দাম হচ্ছে, প্রতি বর্গ সেন্টিমিটার চামড়ার দাম হচ্ছে 17 টাকা 50 পয়সা। এই হিসাবে বলটি তৈরি করতে খরচ হয়েছে 431 টাকা 20 পয়সা। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এটা ব্যাসার্ধ তুমি ধরে নাও, ধরি বলটির ব্যাসের দৈর্ঘ্য 2r সেমি। তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 2r/2 সমান হচ্ছে r সেমি। তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে গেলে, তোমাকে বার করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 4 পাই r স্কয়ার। তাহলে তুমি তোমার মতো করে সমগ্র তলের ক্ষেত্রফল কত করলে? 4 পাই r স্কয়ার। আর এটাই হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে তুমি পেয়ে যাচ্ছ, কি পেয়ে যাচ্ছ? তোমার মতে হলো 4 পাই r স্কয়ার। আর এই মানটা হচ্ছে কত? মোট খরচ হয়েছে কত? 431 টাকা 20 পয়সা। আর 1 বর্গ সেমির খরচ হচ্ছে, 1 বর্গ সেমি চামড়া কিনতে খরচ হয় 17 টাকা 50 পয়সা। তাহলে তুমি 4 ইনটু পাই এর মান বসিয়ে দাও, আর বার করতে হবে, আগে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই দুটো দশমিক তুলে দিলে হলো 43,120, আর নিচে হলো 175। তাহলে r স্কয়ারের মান হচ্ছে কত? এটা শূন্য কেটে দাও, আরো কাটাকাটি গেলে করবে। তাহলে 43 12 ইনটু পড়ে গেল 7, নিচে আগে থেকে 175,
আর এখান থেকে চলে এলো 2 ইন্টু 22, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি আর এর মান পেয়ে যাবে কত, তাহলে 43 12 ইন্টু 7 বাই হচ্ছে 15 74 175 ইন্টু 2 ইন্টু 22। ক্যালকুলেশন করার দায়িত্ব তোমার। তাহলে আর এর মান বেরিয়ে গেলে আর কে 2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে ওই বলটির ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাবে, ঠিক আছে। এখানকার অঙ্ক অত্যন্ত সহজ। দ্বিতীয় অঙ্কটা দেখো, তোমার স্কুলে শর্টপুট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়েছে তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের জাস্ট ধারণা দিচ্ছি, একটু দেখো তোমরা যে স্কুলে লোহা দিয়ে শর্টপুট খেলো তাতে কতটা লোহা আছে, অর্থাৎ ওই বলটি কতটা ভারী এটা তোমাকে বার করতে হবে। তাহলে শর্টপুট বল, এই হচ্ছে তোমার সেই শর্টপুট বলটি। তাহলে শর্টপুট বল, এই বলের ব্যাস দেওয়া আছে কত 7। তাহলে তথ্যানুসারে তুমি দেখতে পাচ্ছ, তাহলে তথ্যানুসারে বলটির ব্যাসের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত দেখতে পেলে 7 সেমি। তাহলে বলো অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পাবে, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য তুমি পেয়ে গেলে কত, আর এর মান হলো 7/2। এটা দশমিকে করলেও করতে পারো, না করলেও কিছু এসে যায় না, 3.5 সেমি। তাহলে অতএব এর কি বার করবে, আয়তন বা ঘনফল বার করবে। সূত্রটা অবশ্যই লিখবে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাইয়ের মান বসিয়ে দাও 22/7, আর এর জায়গায় বসাবে কত 7/2 তার হোল কিউব, এত ঘন সেমি। বাকি ক্যালকুলেশন করে নেওয়ার দায়িত্ব তোমার। তাহলে পরে ওই বলটিতে কতটা লোহা আছে সেটা তুমি জেনে যাবে, ঠিক আছে। এইরকম ভাবে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আরো যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে চেষ্টা করবে। যদি কোনোটি আটকে যাও তাহলে পরে আমি তোমাদের পরে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। ভালো করে করবে, চ্যাপ্টারটি অত্যন্ত সহজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাসাধ্য আমি তোমাদের দু একটি অঙ্ক অনুশীলনী নিয়ে এবং কাকে বলে উদাহরণ নিয়ে পুরো বিষয়টি ডিটেলসে আলোচনা করলাম। আমি 3টি অঙ্ক সম্বন্ধে তোমাদের ধারণা দিয়ে দিলাম। এখানে আরো অনেকগুলি অঙ্ক আছে, বড় অঙ্ক আছে 14টি, আর কিছু এমসিকিউ আছে, কিছু ছোট অঙ্ক আছে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় পরে তোমরা আবার আমাকে জিজ্ঞাসা করবে, সমস্ত প্রশ্নের উত্তর আমি আবার তোমাদের দিয়ে দেবো। কিন্তু তার আগে ধরে নিতে পারো এটি তোমাদের হোম টাস্ক, বাড়ির কাজ, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, ওকে।